আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নিক্সন চৌধুরীর পরিবারের অ্যাকাউন্টে ৩,১৬২ কোটি টাকা। পদচ্যুত হয়ে দেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ৩,১৬২ কোটি টাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। এরপর জানাবো, আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বললেন মাহফুজ আলম। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আসার কথা রয়েছে 15ই জানুয়ারির মধ্যে। এগুলো আসলে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলো ও সামাজিক সংগঠক সব অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে বিজিবির প্রতিরোধে পিছু হটল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত লাইন লঙ্ঘন করে রাতের আধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। পরে পতাকা বৈঠকের পর বিজিবি কড়া প্রতিবাদ জানালে সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানাবো, শরীয়তপুরে থানা ভবন থেকে ওসি লাশ উদ্ধার। শরীয়তপুরের জাজিরায় থানা ভবন থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। জাজিরা থানা ভবনের 2য় তলায় শয়নকক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এবারে জানাবো, দিনের ভোট রাতে হবে না বললেন সিইসি। এবার আর আগের মতো দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দিবেন যে আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। এবং সর্বশেষ জানাবো, লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। চট্টগ্রামের ব্যবসায়ী শীর্ষ ঋণখেলাপি আশিকুর রহমান লস্করকে 5 মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছে আদালত। গ্র্যান্ড ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 189 কোটি টাকা ঋণ নেন লস্কর। তবে তিনি ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে এবার খেলাপি ঋণ আদায়ের মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচার মুজাহিদুর রহমান এ আটকাদেশ দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নিক্সন চৌধুরীর পরিবারের অ্যাকাউন্টে ৩,১৬২ কোটি টাকা। পদচ্যুত হয়ে দেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ৩,১৬২ কোটি টাকার হদিস পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন বলেছেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার লেনদেনের তথ্য আমাদের অনুসন্ধান টিম পেয়েছে। এছাড়াও তাদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১৯ কোটি ২৯ লক্ষ টাকা অর্জন করারও তথ্য পেয়েছি আমরা। আক্তার হোসেন বলেছেন, ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 11
11,23,62,435 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের 55টি ব্যাংক হিসাব ব্যবহার করেছেন এবং 715,94,17,408 টাকা জমা, 686,57,71,183 টাকা উত্তোলন সহ মোট 1,402,88,591 টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। দুদকের এই পরিচালক আরও বলেন, মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেন স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় 8,92,708 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 881,52,42,550 টাকা জমা, 878,89,08,770 টাকা উত্তোলন সহ মোট 1,760,34,51,320 টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে বললেন মাহফুজ আলম। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আসার কথা রয়েছে 15 জানুয়ারির মধ্যে। এগুলো আসলে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনসহ সব অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার 9 জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম, উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারের প্রশাসন দিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক দিয়ে অনেক সরকারি সেবা জনগণ পাচ্ছে না। আমরা দেখার চেষ্টা করছি এটা কিভাবে করলে ভালো হয়। প্রশাসক দিয়ে হচ্ছে না, ঘাটতি দেখা দিচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো ঠিকমতো পাচ্ছে না। এজন্যই প্রধান উপদেষ্টার প্রস্তাবনায় বলেছেন, জাতীয় স্থানীয় সরকার নির্বাচন যদি পাশাপাশি হয় তাহলে নাগরিকদের সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অগ্রসর হতে পারব। বিজিবির প্রতিরোধে পিছু হটল বিএসএফ। লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে রাতের আধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখার মধ্য দিয়ে বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে পরে পতাকা বৈঠকে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি কড়া প্রতিবাদ জানালে সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বৃহস্পতিবার বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রংপুর 61 ব্যাটালিয়ন তিস্তা 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার 7 জানুয়ারি দিবাগত মধ্যরাতে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের সীমান্তের শূন্যরেখার মধ্য দিয়ে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে বিএসএফ। বিজিবি স্থানীয়রা জানায়, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার 829 নম্বর এর 2 নম্বর উপপিলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তে শূন্যরেখা 50 গজ অভ্যন্তরে রাতে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বিএসএফ এর 98 ব্যাটালিয়নের ফুল কাডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে। পরদিন ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ করতে যাওয়া কৃষকেরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি বিএসএফ এর নিকট তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে বলে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়। পরবর্তী ওই সীমান্তে পয়েন্টে বুধবার সন্ধ্যায় বিএসএফ এর এবং বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 20 মিনিট স্থায়ী বৈঠকে ভারতের পক্ষে 6 জন বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং, আর বাংলাদেশের পক্ষে 6 জনের নেতৃত্ব দেন সুবেদার মাহবুবুর রহমান। বৈঠকে কোনো কিছু না জানিয়ে রাতের আধারে শূন্যরেখার মধ্যে খুঁটি ও যন্ত্র স্থাপন করার প্রতিবাদ জানায় বিজিবি। বিএসএফকে শূন্যরেখার মধ্যে কোনো কিছু নির্মাণ বা স্থাপনে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায় বিজিবি। নির্মিত খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র
খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রংপুর ব্যাটালিয়ন তিস্তা 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেছেন, বিএসএফ জানিয়েছে তাদের চা বাগানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এজন্য যন্ত্র খুঁটি স্থাপন করেছিল। আমরা স্পষ্ট জানিয়েছি, শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো কিছুই স্থাপন করার সুযোগ নেই, না জানিয়ে করা যাবে না। এ নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, তারা নির্মিত স্থাপনা সরিয়ে নিয়েছে। শরীয়তপুরে থানা ভবন থেকে ওসি লাশ উদ্ধার। শরীয়তপুরের জাজিরায় থানা ভবন থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে জাজিরা থানা ভবনের 2য় তলায় শয়নকক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকরা ডাক্তার মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি ওসি অর্থাৎ আলামিন আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শরীয়তপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুপুর 1টার দিকে জাজিরা থানা ওসি তদন্ত আমাকে বিষয়টি অবগত করেছে। সাথে থাকা আমি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ ম্যাজিস্ট্রেট গিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তী ময়নাতদন্ত ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিশেষজ্ঞ টিম মরদেহ পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।